বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। সাথে আছে সৌমিত্র শুভ। গত 24 ঘন্টায় আরও 887 করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সব মিলিয়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এখন 14,656। অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এইসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছেন 14 জন। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। মারা যাওয়াদের মধ্যে 10 জন পুরুষ আর 4 জন নারী। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণহানি হয়েছে 228 জনের। নতুন করে 236 জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,650 জন। মৃত্যুর হার 1.5%। জানিয়ে ডাক্তার সুলতানা বলেন, নিজের সচেতনতার ওপরই সুস্থ থাকা নির্ভর করছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। আপনি যত বেশি সচেতন থাকবেন, আপনি তত বেশি সুস্থ থাকবেন। আপনি নিয়মিতভাবে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন এবং কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। আপনি মসজিদে নামাজ পড়তে গেলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়বেন এবং সব সময়ের জন্য মাস্ক পরিধান করবেন। নড়াইলে জ্বর কাশি নিয়ে কোয়ারেন্টাইনে থাকা একজন মারা গেছেন। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা জানান, বিশ্বজিৎ রায় চৌধুরী ঢাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে ঢাকা থেকে বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে। সকালে মারা যান তিনি। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। গাইডলাইন মেনে নিরাপত্তার মধ্য দিয়ে সৎকার করা হয়েছে মরদেহ। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে এবার যুক্ত হচ্ছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রব। ডাক্তার আব্দুর রব, করোনা আপডেটে আপনাকে স্বাগত। আপনি জানেন যে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 887 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন 14 জন। নানামুখী পদক্ষেপের পরও করোনার প্রাদুর্ভাব কিন্তু ঠেকানো যাচ্ছে না। এর কারণ কি বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন আমরা কিন্তু 8ই মার্চ প্রথম রুগীটি পাই, সারা বাংলাদেশে প্রথম রুগী, এবং আজকে 2 মাস পরে কিন্তু আজকে সর্বোচ্চ আমরা 887 জন পেশেন্ট পেয়েছি যারা করোনা পজিটিভ। তা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে চিন্তাটা আমরা করেছিলাম যে আমাদের একটা কমিউনিটি লেভেলের ট্রান্সমিশন যখন হবে তখন কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে অথবা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। এখন সেই অবস্থায় কিন্তু আমরা পৌঁছে গেছি। এখন আমরা যদি এখনই সচেতন না হই এবং এখনই যদি আমরা এটাকে কার্যকরভাবে প্রতিরোধ করার ব্যবস্থা না করি তাহলে কিন্তু ভবিষ্যতে এটা আরও বৃদ্ধি পাবে। এবং চট্টগ্রামের ক্ষেত্রে আমি বলবো আপনাকে, গত 5 দিনে কিন্তু চট্টগ্রামে ব্যাপকভাবে কিন্তু সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গত 4 দিনে যেটা 100 নিচে ছিল সেটা কিন্তু এখন 250 পর্যন্ত পৌঁছে গেছে। সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জায়গায় করোনা সংক্রান্তের হার অনেক বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা মানুষরা যারা লকডাউন যেটা আমরা ঠিকভাবে মানছি না এবং প্রত্যেকটা জায়গায় ইফতারির বাজার বলেন, মার্কেট বা শপিংগুলো যদিও বড় বড় মার্কেটগুলো খোলেনি কিন্তু এলাকা ভিত্তিক কিন্তু অনেকগুলো দোকানপাট খুলে গেছে এবং মানুষজন কিন্তু ওখানে যাচ্ছে এবং ভিড় করছে এবং কাঁচা বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি ভিড় করছে। এবং আমি যেটা দেখেছি, লক্ষ্য করেছি সেটা হচ্ছে মানুষজন যখন রাস্তায় যাচ্ছে অনেকে কিন্তু মাস্কটি ঠিকমতো পরছে না এবং দেখা যাচ্ছে মাস্কটি উনি খুলে গলায় জড়িয়ে রেখেছেন অথবা নাকের নিচে পড়ে আছেন। এবং যারা ওখানে একসাথে বাজার করতে যাচ্ছেন তারা কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে ভিড় করে কিন্তু বাজার করছেন। এবং আমরা এটাও দেখেছি যে মানুষজন কিন্তু যে সচেতনতা আমরা আশা করেছিলাম বা যে চিন্তাভাবনা আমরা স্বাস্থ্যবিধিগুলো যেভাবে মানতে আমরা বলেছিলাম সেটা কিন্তু ঠিকমতো মানছেন না। এবং এটাও আমরা দেখছি যে টেস্টের হার অনেক কম হওয়াতে হয়তো আমরা এখন যে পরিমাণ পেশেন্ট পাচ্ছি, যদি টেস্টের পরিমাণ বৃদ্ধি পাই তাহলে কিন্তু এই সংখ্যাটি আরও বাড়বে। সুতরাং ভবিষ্যতে আমাদের জন্য একটা অশনি সংকেত। আমরা মনে করি যে এখনই যদি আমরা প্রত্যেকটা মানুষ যদি ব্যক্তিগতভাবে সচেতন না হয়, নিজেকে রক্ষা না করি বা আমরা স্বাস্থ্যবিধিগুলো যেভাবে আমরা মানার কথা সেটা যদি আমরা মেনে না চলি তাহলে কিন্তু আগামী 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশেও। করোনা মোকাবেলায় আপনারা চিকিৎসকরা সীমাবদ্ধতার মধ্যেও কাজ করে যাচ্ছেন, যদিও চিকিৎসা না পাওয়ার কিছু কিছু অভিযোগও রয়েছে। চট্টগ্রামেও করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে, রোগী বাড়ছে, আপনি বলছিলেন। এভাবে চললে সামাল দেয়া আরও কঠিন হয়ে যাবে কিনা? ধন্যবাদ। অবশ্যই কঠিন হবে। আমি যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে আমরা কিন্তু চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কিন্তু 100 শয্যা
এবং 10 শয্যার আইসিইউ সহ মোট 110 শয্যা কিন্তু আমরা এখানে চালু রেখেছি। এখন যদি চট্টগ্রামে এর চেয়ে বেশি রোগী যদি চলে আসে তাহলে কিন্তু চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বাইরেও কিন্তু অনেকগুলো হাসপাতাল আমাদের নিতে হবে এবং সেই ব্যবস্থাপনা সংকট কিন্তু এখনও রয়ে গেছে। আমরা কিন্তু এখনও আমরা জানি না চট্টগ্রামে কী পরিমাণ রোগী বৃদ্ধি পাবে এবং আমাদের কী পরিমাণ হাসপাতাল প্রয়োজন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে যেভাবে বৃদ্ধি পাচ্ছে চট্টগ্রামেও একইভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সাথে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে যারা চিকিৎসকরা এই কোভিড-19 ডেজিগনেটেড হসপিটালে কাজ করছেন তারা কিন্তু লজিস্টিক সাপোর্টের ব্যাপারে কিন্তু এতদিন ধরে যে অভিযোগ ছিল তা কিছুটা কমে এসেছে এবং আমরা যে N95 মাস্কটি আমরা চেয়েছিলাম সেটা যদিও পাইনি, কিন্তু তার বিকল্প হিসাবে KN95 মাস্কটি আমরা পেয়েছি এবং আমরা কিন্তু এখন লজিস্টিক সাপোর্টগুলো মোটামুটি পেয়েছি এবং সেটাতে কাজ করে যাচ্ছি। আরেকটা ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন যে চিকিৎসা না পাওয়ার যে অভিযোগ, সেটা ক্ষেত্রে আমি বলবো এখানে যে ব্যাপারটি ঘটেছে যে ব্যবস্থাপনার একটি সংকট আছে, যে আমরা যে একটা হাসপাতালকে কোভিড জেনারেল হাসপাতাল ডেজিগনেটেড করে দিলাম, ওখানে বলবে যে আপনি পজিটিভ পেশেন্ট ভর্তি হবেন, কিন্তু আপনি যখন একটা পেশেন্ট যখন স্যাম্পল দিবে সে কিন্তু 3 থেকে 4 দিন, অনেক সময় 6 থেকে 7 দিনও লেগে যায় কিন্তু স্যাম্পলটি রেজাল্ট পেতে, এবং রেজাল্ট পাওয়া পর্যন্ত অন্য হাসপাতালগুলি কিন্তু করোনা পজিটিভ সন্দেহ করে তাদেরকে চিকিৎসা দিচ্ছে না। এক্ষেত্রে কিন্তু দুইটা অসুবিধা হচ্ছে, একটা হচ্ছে একটা ইমার্জেন্সি পেশেন্ট কিন্তু চিকিৎসা পেতে অসুবিধা হচ্ছে, এবং যে পেশেন্টটি করোনা পজিটিভ হয়ে থাকে সে কিন্তু 6-7 দিন রেজাল্ট না পাওয়ার কারণে সে কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং অন্য মানুষকে কিন্তু সংক্রমিত করছে। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতালেই কিন্তু করোনা যেখানেই রুগী যাবে সেখানেই কিন্তু করোনা ধরে নিয়ে চিকিৎসা করতে হবে, এবং প্রত্যেকটা ডাক্তার এবং নার্স এবং যারা কাজ করছে তারা কিন্তু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরেই কিন্তু রুগীকে দেখতে হবে। এমন রুগীও তো আসতে পারে যেটা অ্যাসিমপ্টোমেটিক, কোনো লক্ষণ নেই, সেটা যদি আপনার কাছে আসে আপনি যদি চিকিৎসা দেন তাহলে তো আপনি সংক্রমিত হতে পারেন। তাহলে সেক্ষেত্রে কেন আপনি যারা জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে অথবা অন্য রোগে আসতেছে, যাদের ডায়ালিসিস প্রয়োজন, যাদের হয়তো হার্টের সমস্যা, তাদেরকে সিসিউতে ট্রিটমেন্ট দিতে হবে, সেখানে আপনি কেন ট্রিটমেন্ট করবেন না? সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতালে কিন্তু 2 ধরনের চিকিৎসা ব্যবস্থা চালু করা উচিত, যে আপনি কোভিড পজিটিভ পেশেন্টদের জন্য চিকিৎসা ব্যবস্থা চালু করবেন এবং কোভিড নেগেটিভ বা সাসপেক্টেড পেশেন্টের জন্য আপনি একই রকম 2টা আলাদা ইউনিট করবেন। যদি আপনি প্রতিটা হাসপাতালে যদি একইভাবে 2টা ইউনিট একযোগে চালু করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না, তাহলে প্রত্যেকটা মানুষের কিন্তু চিকিৎসাটা ঠিকমতো পাবে। সেটিও আর থাকবে না। আপনার পরামর্শটি দারুণ। ডাক্তার আব্দুর রব, আপনি থাকুন না, আবারও ফিরবো আপনার কাছে। স্বাস্থ্যবিধি মেনে সাহসের সঙ্গে সবাইকে করোনা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কয়েকটি প্রতিষ্ঠানের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় 57টি প্রতিষ্ঠান অনুদান প্রদান করে। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব আহমেদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। গণভবন থেকে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি তুলে ধরেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন। বলেন, করোনা নিয়ে অযথা ভীত হওয়ার প্রয়োজন নেই, সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পুলিশ বাহিনীর ইতিমধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে এবং তারা লাশ দাফন থেকে শুরু করে রোগী টানা থেকে সব ধরনের কাজ কিন্তু করে যাচ্ছে, এবং তাদের সাথে আজকে আমাদের ছাত্রলীগের কর্মীদেরও আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে হয়তো লাশ দাফন করার কেউ নেই, তারা নিজেরা যে সেখানে লাশ দাফন করে দিচ্ছে। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার ফাইজিন। একটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরছি, সাথে থাকুন। স্বাগত, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এবার করোনার জন্য বিশেষায়িত ঘোষণা করা হলো রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালকে। স্বাস্থ্যমন্ত্রী চোখে দেখে সেখানে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার আশার কথা জানান, কিন্তু মন্ত্রী হাসপাতাল ছাড়ার আগেই ক্ষোভ জানাতে শুরু করেন হাসপাতালের কয়েকশো কর্মী। তাদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধ করছে না কর্তৃপক্ষ, দেয়া হয়নি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম। দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, রোগী বাড়ার পাশাপাশি অভিযোগ আছে মানসম্মত চিকিৎসা নিয়ে। এসবের মাঝেই হলি ফ্যামিলি হাসপাতালকে করোনার জন্য বিশেষায়িত ঘোষণা করল সরকার। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, নমুনা পরীক্ষায় নতুন করে 16টি ল্যাব ও 40টি বুথ শীঘ্রই চালু হবে। হলি ফ্যামিলিতে মানসম্মত চিকিৎসা পাবে রোগীরা। সব ধরনের ফ্যাসিলিটি আছে, আমি আগেই বললাম। এখানে অপারেশন থিয়েটার আছে আগের, এখানে আইসিইউ আছে, এখানে এইচডিও আছে, এখানে ডাক্তার নার্স সব কিছু আছে এখানে। তো এটা দিস ইজ এ রানিং হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছে তারা। ডাক্তারদের নিরাপত্তার সুরক্ষা রেখে
আমরা এই হসপিটালকে কোভিড হাসপাতাল করব, সাথে সাথে সরকার এবং বাংলাদেশের জনগণের স্বার্থে এইটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অনুষ্ঠান শেষ হতে না হতেই অভিযোগ জানাতে থাকেন হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও কর্মচারী। তাদের অভিযোগ, কোভিড-19 হাসপাতালে রূপান্তর করা হলেও নিশ্চিত করা হয়নি সুরক্ষা। আমাদের কোনো দাবি তো মানতেছে না, কোনো কিছু না করে তারা তাদের সিদ্ধান্ত, তারা তাদের ইচ্ছা মতো সব করতেছে। আমাদের কি জীবনের কোনো দাম নাই বলেন? আমরা কাজ করি, আমাদের হাতে একটা গ্লাভস থাকে না, স্যালাইনের ব্যাগ কাইটে আমরা কাজ করি। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, সরকার প্রদত্ত যেই প্রণোদনা, যেই কম্পেনসেশন, স্বাস্থ্য বিমা, প্রত্যেকটা জিনিসের উল্লেখ করে আমাদেরকে ক্ল্যারিফাই করেন। আমাদের পিপিটিপিতে শুরু করে সমস্ত কিছু তো দরকার, সেগুলো তো ওরকম তো কিছুই এখন তো আমরা দেখতেছি না। আমরা সবাই কোভিডে কাজ করতে প্রস্তুত, কিন্তু আমরা যদি কোভিডে কাজ করি সেক্ষেত্রে তো আমাদের একটা লাইফ সিকিউরিটি চাই। 4 মাস বেতন না পাওয়ার কথাও জানান স্বাস্থ্যকর্মীরা। 4 মাস কোনো বেতন পাই না। আমাদের কোভিড-19 ডিউটি করতে বলতেছে জোরপূর্বকভাবে, কিন্তু আমরা বেতন না নিয়ে আমরা কোভিড-19 যোগ দিব না। 4 মাসের বেতন এবং বোনাস এগুলি আমাদের দেওয়ার কথা। আমাদের ডাইরেক্টর আমাদের কাছে কোনো কথাই শুনে না। সে একটা দুইটা কথা বলে আমাদের শয়ে শয়ে হাজার হাজার মানুষের সামনে থেকে সে উঠে চলে যায়। কর্তৃপক্ষ জানায় 2-4 দিনের মধ্যেই পুরোদমে শুরু হবে চিকিৎসা। তার আগেই বকেয়া বেতন ও সুরক্ষা সরঞ্জাম নিশ্চিতের দাবি জানান স্বাস্থ্যকর্মীরা। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। করোনা আক্রান্তদের জন্য বিশেষায়িত রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকটে সাধারণ রোগীরা। নিজস্ব প্ল্যান থাকার পরও রহস্যজনক কারণে সময়মতো পাওয়া যাচ্ছে না অক্সিজেন। এতে মৃত্যু ঝুঁকিতে শ্বাসকষ্টের রোগীরা। বিষয়টি স্বীকার করে সিলিন্ডার সংকটের কথা জানিয়েছেন চিকিৎসকরা। আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট। যারা অক্সিজেন সাপোর্ট দিবে, দেখেন প্রতিটা চেয়ার খালি, কেউ নাই এখানে। মুগদা জেনারেল হাসপাতাল পুরোটাই ব্যবহার হচ্ছে কোভিড-19 রোগীদের চিকিৎসায়। এখানে বর্তমানে চিকিৎসাধীন 300-রও কিছু বেশি রোগী। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেই চলছে চিকিৎসা সেবা। করোনা টেস্ট দিছে ডাক্তার 3 বার বলছে আমাকে, শুক্র, শনি, আজকে রবিবার। আমি 5 বার 6 বার গেছি, বলে এখন হবে না, 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে, 10-12 বার এই অবস্থায় আমি গেছি। কোনো টেস্ট তো নাই, আর বাথরুমে যাওয়া যায় না। কালকেও লিখে নিছে, আজকেও আসছিল ডাক্তার, বললাম তো লিখে নিছে যে টেস্ট করবে, কিন্তু কেউ আসতেছে না টেস্ট নেওয়ার জন্য। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্বাসকষ্টের রোগীরা। তাদের অভিযোগ, সময় মতো অক্সিজেন সেবা পাওয়া যাচ্ছে না। খুব শ্বাসকষ্ট, সারা রাত আমি অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন দেওয়া আমি কিনে আনছি, পার্সোনালভাবে উনি কিনে আনছে। আমাদের এখানে নাকি কোনো অক্সিজেন নাই। সারা রাত্র ঘুমাইতে পারি না, শ্বাসকষ্ট এইভাবে কাটাইছি। পরে দেখেছি, পরে জানিয়েছি একবার বলছে যে অক্সিজেন দিয়ে ওটা নিতেছিল, এটা না নিয়ে এই মাস্কটা নেওয়ার কথা, কিন্তু বাবা মাস্কটা নিতে পারতেছিল না অক্সিজেন। আমার ডাক্তারদের বিষয়টি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অক্সিজেনের চাহিদা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের ওয়ার্ডে রোগীর যে বেড, সাধারণ ওয়ার্ডে, সেখানে তো ওইভাবে করা হয়নি। ওইভাবে করতে এটা ব্যয়বহুল, আর ওইভাবে ওয়ার্ড মেনটেন করতে পারা যায় না। সেখানে একমাত্র আইসিইউ, ডায়ালাইসিস, এই দুটো ওয়ার্ডকেই সাধারণত সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়। করোনা রোগীর যে কয়টা রোগী, সেই কয়টাকে দেখা যায় অক্সিজেন লাগে। তাতে দেখা যায় যে প্রত্যেকটা সিটের জন্য একটা করে অক্সিজেন আপনার রেডি রাখতে হবে। অতিরিক্ত অক্সিজেনের জন্য আমরা 200 সিলিন্ডার আনাইছি আর কি। হাসপাতালটির কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট দিয়ে আইসিইউ, সিসিইউ ও ভিআইপি কেবিন সহ মোট চাহিদার 3 ভাগের 1 ভাগ পূরণ করা যাচ্ছে। সাধারণ ওয়ার্ডে আপাতত অক্সিজেন সরবরাহ সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। সেটা এখন করতে গেলে রোগী বাঁচানো যাবে না, ওটা সময় সাপেক্ষের ব্যাপার। হ্যাঁ, ওটা 1/3 রোগীর ক্ষেত্রে আছে, বাকি 2/3 ক্ষেত্রে আমরা সিলিন্ডার নিচ্ছি। এখনো সমস্যা হয় না, 200 সিলিন্ডার নিচ্ছি। অক্সিজেন সংকটের মতো ডায়ালাইসিস সেবার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ রোগীদের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সাথে আছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রব। ডাক্তার আব্দুর রব, আবারও স্বাগত আপনাকে করোনা আপডেটে। একটা অভিযোগ কমন একেবারে, সেটা হচ্ছে করোনা পরীক্ষার হার কম। আপনিও খানিকটা বলছিলেন আমার সঙ্গে আগের অংশেই। আবার পরীক্ষা করাতে গিয়ে অনেকে পারছে না। মহামারীর এই সময়ে কেন পর্যাপ্ত টেস্ট করা যাচ্ছে না? কিট সহ অন্যান্য সরঞ্জামাদির যে সংকট, তা কেটেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু প্রথমে চট্টগ্রামে একটি মাত্র সেন্টারে কিন্তু পরীক্ষা করছিলাম, বিআইটিআইডি ফৌজদারহাটে। ওখানে কিন্তু আমরা প্রত্যেক দিন সর্বোচ্চ 200টি টেস্ট করতে পারছিলাম। বর্তমানে ভেটেরিনারি একটা ইউনিভার্সিটি আছে চট্টগ্রামে, সেখানে শুরু হয়েছে। ওখানে ওরা প্রতিদিন প্রায় 100 টেস্ট করতে পারে।
এবং গতকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু আরেকটি পিসিআর মেশিন চালু হয়েছে, ওনারা হয়তো প্রতিদিন 100 টেস্ট করতে পারবে। যেহেতু পিসিআর মেশিনটি একটা বায়োসেফটি লেভেল 2 একটা ল্যাব লাগে, যেটা স্পেশালাইজড ল্যাব, সেক্ষেত্রে কিন্তু ল্যাব তৈরি করা এবং পিসিআর মেশিন সেট করা এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা একটু টেকনোলজির ব্যাপার। এই জন্য কিন্তু আমাদের সারা দেশে কিন্তু এখন পর্যন্ত 2 মাসে আপনারা হয়তো দেখেছেন যে 30 থেকে 35টি সেন্টারে পরীক্ষাটি হচ্ছে। আপনার বাইরের কান্ট্রি যদি দেখেন, আপনাদের নিউজে হয়তো আজকে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্র প্রতিদিন 20 লাখ টেস্ট করার চেষ্টা করছে এবং যুক্তরাজ্য প্রতিদিন 2 লক্ষ টেস্ট করার চেষ্টা করছে। আমরা কিন্তু এখন পর্যন্ত 10,000ও পৌঁছতে পারিনি। আমাদের 18 কোটি মানুষ, 64 ডিস্ট্রিক্ট, আমাদের কিন্তু প্রতিদিন 20 থেকে 30,000 টেস্ট হওয়া উচিত। 50,000 হলে আরও বেশি ভালো। যদি আমরা কমিউনিটি লেভেলে যে ট্রান্সমিশনটি হচ্ছে সেটা যদি প্রেডিকশন করতে যাই যে আমাদের কতগুলি পেশেন্ট আসলে আক্রান্ত হচ্ছে এবং আমাদের এই কমিউনিটি লেভেলে ট্রান্সমিশন কোন পর্যায়ে আছে এবং আমাদের প্রস্তুতি কী হবে, আমাদের কতগুলি হাসপাতাল লাগবে, কতগুলি বেড লাগবে, কতগুলি আইসিইউ লাগবে, সেটা যদি আমরা প্রেডিকশন করতে যাই তাহলে কিন্তু টেস্টের সংখ্যা অবশ্যই বৃদ্ধি করতে হবে। পিসিআর ল্যাব যেহেতু আমাদের দেশে অনেক কম, এই জন্যই কিন্তু আমাদের দেশে টেস্টের সংখ্যা অনেক কম এবং অনেক মানুষ যেটা ভোগান্তির শিকার হচ্ছে যে স্যাম্পল কালেকশনের সেন্টারগুলি কিন্তু আমাদের অনেক কম। আমরা কিন্তু কয়েকটি জায়গায় কিন্তু স্যাম্পল কালেকশন করতে পারছি, সেটা হচ্ছে বিআইটিআইডি এবং আমাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেলও হয়তো একটি সেন্টার চালু হবে। এটা কিন্তু চট্টগ্রামের জন্য খুবই অপ্রতুল। চট্টগ্রামে যে 60 লক্ষ মানুষ বাস করে তাদের জন্য মাত্র 3টি সেন্টার কিন্তু কোনো কার্যকরী ভূমিকা পালন করছে না। একই সাথে কিন্তু মেডিকেল টেকনোলজি যারা এই টেস্টটি বা এই স্যাম্পলটি নেবেন তাদের সংখ্যা কিন্তু অনেক কম এবং জনবলের সংকট এবং প্লেসের সংকটের কারণে কিন্তু প্রতিদিন প্রত্যেকটা অনেক মানুষকে কিন্তু ভিড় করে লাইনে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর স্যাম্পলটি দিতে হচ্ছে। এটা কিন্তু মানুষের অনেক বেশি ভোগান্তি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে গিয়ে যে টেস্ট করার প্রক্রিয়া সেটিও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমরা যখন পজিটিভ রুগী পাই তার যদি কন্ট্যাক্ট ট্রেসিং করতে তার বাড়িতে টেস্ট করতে যাই সেখানেও কিন্তু জনবলের সংকটের কারণে সেটা সঠিকভাবে করা যাচ্ছে না। জনবল সংকট একটা বড় জটিলতা বা বড় সংকটটা একই সঙ্গে তৈরি করছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জামের সংকট নিয়েও কথা উঠছে, যে কারণে অনেকে চিকিৎসা সেবা দিতে নারাজ। চট্টগ্রামের পরিস্থিতি কেমন, একই রকম কিনা? যেটা আমি দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশে যেগুলো কোভিড ডেজিগনেটেড হসপিটাল, যেমন আমাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, এই হাসপাতালগুলিতে কিন্তু লজিস্টিক সাপোর্টটা ঠিকমতো পাওয়া যাচ্ছে, কিন্তু অন্য হাসপাতালগুলি যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ ধরি বা প্রাইভেট হাসপাতালগুলি, সেই হাসপাতালগুলিতে গভর্নমেন্ট থেকে তো কোনো সাপ্লাই দিবে না। তারা কতটুকু সাপ্লাই দিতে পারছে বা তাদের চিকিৎসক বা নার্স বা যারা হেলথ ওয়ার্কার তাদেরকে কতটুকু লজিস্টিক সাপোর্ট দিতে পারছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এবং আমি এটাও শুনেছি যে হয়তো 1টি বা 2টি পিপিই পাচ্ছে প্রত্যেকটা ডক্টর। এটা কিন্তু ডিসপোজেবল সেহেতু কিন্তু একবার ব্যবহার করলে সেটি আর ব্যবহার করা উচিত নয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে কিন্তু পিপিই প্রয়োজন। যদি আমরা প্রত্যেকটা ডক্টর এবং প্রত্যেকটা নার্সকে যদি সুরক্ষা দিতে যাই এবং যারা হেলথ ওয়ার্কার আছে তাদেরকে যদি সুরক্ষা দিতে যাই, তাদের আমার লক্ষ লক্ষ পিপিই লাগবে। সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট লেভেলে কিন্তু অনেক বেশি পিপিই সাপ্লাই দিতে হবে। হয়তোবা আমরা যারা কোভিড জেনারেল হাসপাতালে কাজ করছি তাদের সাপ্লাইটা আমাদের ভালোভাবে পাচ্ছি, কিন্তু অন্যান্য জায়গায় সম্ভবত এটা সংখ্যাটা অনেক বেশি অপ্রতুল এবং নিরাপত্তার অভাবে হয়তো চিকিৎসকরা বা স্বাস্থ্যকর্মীরা কাজ করতে অনীহা প্রকাশ করছেন এবং জনগণ হয়তো ভোগান্তিতে পড়ছেন। আব্দুর রব, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরেকটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ছুটি চলাকালে দেশের বিচারিক আদালতে ভার্চুয়াল উপস্থিতিতে চলবে জরুরি জামিন শুনানি। একইভাবে বিচার কাজ চলবে হাইকোর্টের 3 বেঞ্চে। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় হাইকোর্টে মামলা শুনানির জন্য বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বে আলাদা 3টি বেঞ্চ গঠনের সিদ্ধান্ত হয়। হাইকোর্ট বিভাগের রুল কমিটির প্রস্তুত করা ভার্চুয়াল কোর্ট এবং অধস্তন আদালতগুলোয় ভার্চুয়াল হিয়ারিং সংক্রান্ত স্পেশাল প্র্যাকটিস ডিরেকশন অনুমোদন দেওয়া হয় সে সভায়। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, এই আইনটি একটি যুগান্তকারী আইন। এই অধ্যাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলিকে ট্রায়াল, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, আর্গুমেন্ট এবং আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দিয়েছে।
সরকারি সিদ্ধান্ত মেনেই রাজধানীতে দোকানপাট খোলা শুরু হয়েছে। প্রথম দিনে তেমন ক্রেতা উপস্থিতি দেখা যায়নি। অনেকে আবার পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। ব্যবসায়ীদের প্রত্যাশায় ঈদের আগের কদিন বিক্রি হলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এদিকে সড়কে বেড়েই চলেছে মানুষের চলাচল। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ নিউ মার্কেট। ধানমন্ডি হকার্স মার্কেটের সাথে লাগোয়া বাইরের কিছু দোকান খুলেছে, কেউ আবার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সারা বছরের পরেও আমরা লস লাভ দিয়ে আমরা রমজান মাসে কিছুটা মেকআপ হয়। আমাদের তো খুবই করুণ অবস্থা যে 2-4-10 বছরও আমাদের এটা মেকআপ করা সম্ভব হবে কিনা আমাদের সন্দেহ। আমরাও মার্কেটের ব্যবসায়ী, দোকান বন্ধ, আমাদের বন্ধু খুলছে, সেজন্য বন্ধু পাশে খাড়াই দেখতেছি আসলে কি পরিস্থিতি। তো ফার্স্ট টাইম, প্রথম দিন হয়তো বা অনেকেই একটু ভয়ে আছে যে কি হবে না হবে, এই জন্য হয়তো বা আশা করতেছি কাস্টমার আসবে কিছু। এলিফ্যান্ট রোডে জুতার জন্য যান ক্রেতারা, সেখানেও খুলতে শুরু করেছে দোকান। জুতার পাশাপাশি পোশাকের দোকানগুলো খুলেছে, টেইলারের দোকানগুলো প্রস্তুত, অপেক্ষা করছে ক্রেতার জন্য। ঈদটা সামনে আছে, ঈদের বাজারটা যদি ধরতে পারি এটাই আজকে আমাদের ভালো লাগা। ঢাকা শহরে যদি লোকাল বাস সার্ভিসগুলো চলে তাহলে মার্কেটে কাস্টমার ইনশাল্লাহ ভরপুর আসবে। মানে দূরত্ব বজায় রেখে যতটুকু পারবো দোকানদারি করবো। কিছু লোক খুললো, কিছু লোক বন্ধ রাখলো, এটা ঠিক হয়নি। এদিকে মার্কেট খোলার প্রভাব পড়তে শুরু করেছে সড়কে। বাস বাদে অন্য পরিবহনের অভাব নেই। লকডাউন কার্যত কাগজে। রাস্তায় তো গাড়ি ঘোড়া অনেক, কিন্তু থাকলে কি ই তো নাই, যাত্রী নাই। লোকজন কম রাস্তায়, কিন্তু গাড়ি ঘোড়া একটু বেশি আর কি। ফার্মগেট, মোহাম্মদপুর, শ্যামলী সহ রাজধানীর বিভিন্ন এলাকাতেও খুলেছে দোকানপাট। ক্রেতাদের উপস্থিতি খুব একটা নেই। ডেলিভারি হবে তো এর জন্য মেক্সি নিতে আসছিলাম। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আসলে থাকতে পারছি না বাসায়, এই জন্য কিছু কেনা দরকার, তাই অ্যাকচুয়ালি আসা। প্রায় মার্কেট দেখতেছি বন্ধ, এই কারণে আর কি জায়গায় জায়গায় যাইতেছি। ঢাকার প্রবেশমুখ গাবতলী ঘুরে দেখা গেছে বাস না চললেও বিকল্প উপায়ে রাজধানীতে আসছে মানুষ। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। জানাতে চাই সারা দেশে দোকানপাট খোলার খবর। বিভাগীয় শহরে বড় শপিং মল না খুললেও অন্যান্য জায়গায় জমজমাট ছিল বেচাকেনা। দেখা যায়নি স্বাস্থ্যবিধি বা সরকারি শর্ত মানার প্রবণতা। সীমিত পরিসরের কথা বলা হলেও জেলা পর্যায়ে অনেকটা ঈদ কেনাকাটাই শুরু হয়েছে। এদিন ঢাকামুখী মানুষের ভিড় ছিল ফেরিঘাটে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যেই সারা দেশে খোলা হলো ব্যবসা প্রতিষ্ঠান আর বিপণী বিতান। নিত্যপণ্য নয় এমন দোকানগুলোয় সকাল থেকে দেখা যায় উপচে পড়া ভিড়। বিলাসী পণ্য আর উপহার সামগ্রী কিনতে দিনভর ছোটাছুটি ছিল বিভাগীয় শহরের মার্কেটগুলোয়। যারা বাইরে বের হয়েছেন তারাই বিরক্ত অধিক জনসমাগমে। হাজার হাজার লোক, এ কোন ধরনের লকডাউন? একদিনই খুলে পারিনি, তাই এই অবস্থা। আরো তো দিন পড়ে রয়েছে। আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি, ক্রেতারা মানতেছে না। ঈদের পোশাকের জন্য আসছি, না করলে তো আসতাম না। বাচ্চারা তো বুঝতে চায় না, আর ওরা তো অসুখ বিসুখ বুঝেও না। সরকার ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি দিলেও বেশিরভাগ মার্কেট আর দোকানে তা মানা হচ্ছে না। নারায়ণগঞ্জ, গাজীপুরের মতো হটস্পটেও উপেক্ষিত শারীরিক দূরত্ব মানার নির্দেশনা। জেলা শহরগুলোয় আইন প্রয়োগে আগের তুলনায় শিথিল প্রশাসন। নিজে সেফভাবেই চলতেছি, মার্কেটের লোকরাও স্যানিটারি ইউজ করতেছে। বাচ্চারা তো এখানে ওখানে হাত দেয়, বড়রা তো তাও একটু সেফ করে ধরে, একটা জিনিসই করে, মানুষের কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করে। কিন্তু বাচ্চারা তো সেটা করে না, এই জন্য বাচ্চা রেখে আসছি বাসে। প্রথম দিনে ক্রেতাদের কাঙ্ক্ষিত সাড়া পেয়ে খুশি বিক্রেতারা। কাস্টমার আমরা কিছু সাড়া পাইতেছি, আর করোনা ভাইরাসের জন্য আমরা এই ব্যবস্থা নিছি যেরকম কোনো করোনা ভাইরাস আমাদের মার্কেটে যেরকম কোনো না ঢুকতে পারে। দেশীয় বুটিক হাউস আর ফ্যাশন আউটলেটগুলোর বেশিরভাগই প্রথম দিনে খুলেছে, কিন্তু ক্রেতার উপস্থিতি ছিল কিছুটা কম। সিলেট আর রাজশাহী শহরে খোলেনি বেশিরভাগ দোকানপাট বা বিপণী বিতান। ফেরিঘাটে আজও ছিল রাজধানীমুখী মানুষের ভিড়। ঢাকামুখীদের বেশিরভাগই ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। আমিন বাবু, যমুনা নিউজ। করোনার কারণে ধস নেমেছে আইসক্রিম ব্যবসায়। ভরা মৌসুমেও নেই বেচাকেনা, বন্ধ সব কারখানা। হুমকিতে 2000 কোটি টাকা বিনিয়োগ এবং 30,000 মানুষের কর্মসংস্থান। বড় ধরনের লোকসানের মুখে উদ্যোক্তারা। আইসক্রিম ব্যবসার অস্তিত্ব রক্ষায় সরকারের প্রণোদনা চান তারা। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে অবস্থিত সানোয়ারা গ্রুপের কোয়ালিটি ব্র্যান্ডের এই আইসক্রিম ফ্যাক্টরিতে বছরের এই মৌসুমে থাকে তুমুল ব্যস্ততা। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে পাল্টে গেছে চিত্র। কারখানায় উৎপাদন বন্ধ, অলস পড়ে আছে শত কোটি টাকার কাঁচামাল ও যন্ত্রপাতি।
প্রতি বছর মার্চ থেকে জুন পর্যন্ত 4 মাস ভরা মৌসুমে 200 কোটি টাকার বেশি ব্যবসা করে এই প্রতিষ্ঠানটি। উৎপাদন ও বাজারজাত করে নানা ধরনের আইসক্রিম, অথচ এবছর তাদের ব্যবসার পরিমাণ আগের তুলনায় মাত্র 1%। আইসক্রিম ব্যবসা মূলত আমদানি নির্ভর। কাঁচামাল আমদানি হয় শীতকালে। বিপুল পরিমাণ কাঁচামাল পড়ে আছে বন্দরে, বিভিন্ন কারখানা ও গুদামে। ব্যবসা না হলেও গুনতে হচ্ছে গুদাম খরচ, কর্মীদের বেতন ভাতা। যা টার্গেট তার 1%ও আমরা এই সেল করতে পারিনি, তাতে আমরা 99% সেল লুজ করছি। দেশের ছোট বড় প্রায় সব আইসক্রিম ফ্যাক্টরির চিত্র একই। ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলো 80% আইসক্রিম বিক্রি করে এই মৌসুমে। পহেলা বৈশাখ এবং ঈদেও বেচাকেনা হয় প্রচুর, কিন্তু করোনার কারণে এবার ভরা মৌসুমে বেচাকেনা নেমে এসেছে শূন্যের কোটায়। 40 থেকে 50 কোটি টাকার বিজনেস আমি অলরেডি লস করে ফেলছি, এবং আমার ফ্যাক্টরি এখন বন্ধ, প্রোডাকশন হচ্ছে না। কারণ মার্কেটে যদি ওপেন না হয়, যদি গাড়ি না বেরোয়, বিক্রি যদি না থাকে, তাহলে আমরা কীভাবে এটাকে ট্যাকেল দেব? যে পরিমাণ লসে তারা পড়ে গেছে, এটা এবছর তো উঠবেই না, উপরন্ত আগামী কয়েক বছরে উঠবে, এ ব্যাপারে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব আছে। আইসক্রিম শিল্পের সাথে জড়িত প্রায় 25 থেকে 30 হাজার কর্মী। বিনিয়োগ এবং কর্মসংস্থান রক্ষার পাশাপাশি এই খাত বাঁচাতে সরকারের প্রণোদনা চান উদ্যোক্তারা। স্ট্রিটে মানুষ নাই, সো অ্যাজ এ হোল ধরতে পারেন যে আমরা এবারে জিরো কন্ডিশনে আছি, একেবারেই খুব খারাপ অবস্থা। আর আমাদের এটা ব্যবসার পিক টাইম, আমরা ধরে থাকি মার্চ, এপ্রিল, মে, এটা আমাদের বিজনেসের জন্য অসম্ভব পিক টাইম থাকে, বাট পিক টাইম বলতে একেবারে আমরা জিরো, তলানিতে এসে গেছি। আমরা গভর্নমেন্ট বরাবর উই অ্যাপ্লাইড ফর লোন, বাট এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারে না। দেশে এখন পাওয়া যায় 8 থেকে 9টি ব্র্যান্ডের আইসক্রিম। বাজারের আকার প্রায় 2000 কোটি টাকা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 2,81,000 ছাড়ালো প্রাণহানি। সংক্রমিত 41,30,000-এর বেশি মানুষ। 24 ঘন্টায় মারা গেছেন 4,248 জন। আরও 90,000 মানুষের শরীরে মিলেছে কোভিড-19। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেই ছোঁয়াচে ভাইরাসটিতে মৃত্যু ছাড়িয়েছে 80,000, আক্রান্ত 13.5 লাখ। নতুন হটস্পট রাশিয়ায় একদিনে 10,000-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস, মারা গেছেন শতাধিক। অপর হটস্পট ব্রাজিলেও 10,000 ছাড়ালো প্রাণহানি, 1.5 লাখের বেশি আক্রান্ত। ইউরোপের দেশগুলো লক্ষণীয়ভাবে কমেছে মৃত্যু আর নতুন সংক্রমণ। গোটা বিশ্বে সুস্থ হয়েছেন প্রায় 14,40,000 মানুষ। সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেলেন যুক্তরাষ্ট্রের বিলুপ্ত করোনা টাস্ক ফোর্সের 3 সদস্য। এর মধ্যে রয়েছেন জাতীয় রোগ ও সংক্রমণ প্রতিরোধ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর অ্যান্থনি ফসি, রয়েছেন সিডিসির পরিচালক ডক্টর রবার্ট রেডফিল্ড এবং এফডিএর কমিশনার স্টিফেন হান। সম্প্রতি করোনা রোগীর সংস্পর্শে আসেন তারা। সবার নমুনা পরীক্ষা করা হয়েছে, নেগেটিভ এসেছে রিপোর্ট। সতর্কতার অংশ হিসেবে বাড়ি থেকেই কাজ করবেন শীর্ষ কর্মকর্তারা। এদিকে করোনা সংকটের মধ্যেই বিরল কাওয়াসাকি রোগে মারা গেল হাসপাতালে চিকিৎসাধীন 3 শিশু। যুক্তরাষ্ট্রে সম্প্রতি 73 জন শিশু আক্রান্ত হয় ভাইরাসজনিত রোগটিতে। মার্কিন গবেষকদের দাবি এর সাথে রয়েছে করোনার সংশ্লিষ্টতা। যুক্তরাষ্ট্রে আরও 9 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হলো করোনা ভাইরাসে। সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। মৃত্যুবরণকারীরা হলেন তাসনিম নাওয়ার তমা, রাশেদা বেগম, মোহাম্মদ নুরুদ্দিন, সাব্বিরে খান, মোহাম্মদ হক, মৌলানা মুজাহিদ আলী, কাজী মোহাম্মদ আলতাফ হোসেন ও মোহাম্মদ এ সামাদ। এদের মধ্যে তাসনিমের বয়স 30 বছর, বাকিরা 65 থেকে 82 বছর বয়সী। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এখন পর্যন্ত 249 জনের মৃত্যু হলো। এদের মাঝে 229 জনই নিউ ইয়র্কের। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরেকটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ত্রাণ ও কাজের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে লালমনিরহাটের পরিবহন শ্রমিকরা। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের তুষ ভান্ডারে বিক্ষোভ করে তারা। এ সময় সড়কের উভয় পার্শ্বে ট্রাক সহ শতাধিক যানবাহন আটকা পড়ে। শ্রমিকদের অভিযোগ, খাবারের অভাবে 2 মাস ধরে পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। এগিয়ে আসছে না মালিক সমিতি বা শ্রমিক কল্যাণ সংগঠনগুলো। প্রশাসন তালিকা করলেও ত্রাণ দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। পরে পুলিশ ত্রাণ ও কাজের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। করোনা মহামারীর মধ্যে লক্ষ্মীপুরের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীদের বিরামহীন সেবা দিচ্ছেন চিকিৎসক নার্সরা। সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলছেন সেবা প্রার্থীরাও। দিনরাত স্বাস্থ্যকর্মীদের পাশে পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা। লক্ষ্মীপুর সদর উপজেলার এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের প্রবেশমুখে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। নির্দেশনা মেনে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করে কেন্দ্রে ঢুকছেন সেবা প্রার্থীরাও।
চিকিৎসকের সাক্ষাৎ পেতে রোগীরা বজায় রাখছেন শারীরিক দূরত্ব। করোনা মহামারীর এই সময়ে দোরগোড়ায় সব ধরনের সেবা পেয়ে খুশি তারা। এখানে এসে অনেক উপকৃত হয়েছি, ম্যাডামে অনেক হেল্প করছে, আমরা অনেক খুশি। ডাক্তার ওনাকে আমরা ডিউটি মতো দিনে সবসময় পাই এবং রাত্রেবেলাও যদি আমাদের সিরিয়াস কোনো রোগীর সুবিধা অসুবিধা ওনাকে ডাক দিলে আমরা পাই। একই চিত্র জেলার বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রের। সংক্রমণ ঝুঁকি এড়াতে সবখানেই পরিষ্কার পরিচ্ছন্নতার ছাপ। রোগীদের মধ্যেও বেড়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা, যার প্রভাব পড়েছে সার্বিক সেবা কার্যক্রমে। দুর্যোগ পরিস্থিতিতে আমরা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনসাধারণের সকল ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। খুব ভালো লাগতেছে আমার কাছে এই জন্য যে আমি সরকারের একটা দায়িত্ব পালন করতেছি, মানুষের সেবা করতেছি, গরিব দুঃখী রোগীদেরকে দেখতেছি। আমাদের সুরক্ষা, সেই সুরক্ষা নিশ্চিত করা এবং পাশাপাশি আমাদেরকে সর্বাবস্থায় আমাদের কাজের স্বীকৃতি যাতে আমাদের মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই যাতে আমাদেরকে সেভাবে স্বীকৃতি প্রদান করেন। দুর্যোগের সময় প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে যারা নিরলস কাজ করছেন তাদের পুরস্কৃত করার আশ্বাস সিভিল সার্জনের। রাকিব খান, যমুনা নিউজ। টেস্টের সংখ্যা বাড়াতে যুক্তরাষ্ট্রে 50,000 নমুনা পাঠিয়েছে ব্রিটেন। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ। তারা বলছে সক্ষমতা অনুযায়ী নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না, তাই চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে সব নমুনা। এছাড়া সংক্রমণের শঙ্কায় থাকা রোগীদের দ্রুত পরীক্ষার ফল জানাতেই ট্রাম্প প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানিয়েছেন টেস্টের সক্ষমতা বাড়াতে আরও ল্যাব স্থাপনের কাজ চলছে। সেসব সম্পূর্ণ হলে সংকট কাটিয়ে ওঠা যাবে। লকডাউন শিথিলের পথে হাঁটলেও করোনার সংক্রমণ ঠেকাতে প্রস্তুতি জোরালো করছে পশ্চিমা দেশগুলো। গুরুত্ব দিচ্ছে শনাক্তের ওপর। চলতি মাসে 2 থেকে বাড়িয়ে দিন প্রতি 20 লাখ নমুনা পরীক্ষার লক্ষ্য যুক্তরাষ্ট্রের। আর ব্রিটেনের পরিকল্পনা প্রত্যেক দিন 2 লাখ টেস্টের। We have a simple message for all countries. Test, test, test. মারাত্মক ছোঁয়াচে বলে করোনা ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই সংক্রমণ শনাক্তের উপর জোর দিয়ে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগ শনাক্ত হলে আক্রান্তদের বিচ্ছিন্ন রাখা মহামারী নিয়ন্ত্রণের প্রথম শর্ত। যত তাড়াতাড়ি শনাক্ত হয় ভাইরাসের উপস্থিতি, তত বাড়ে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাও। ব্যাপক ভিত্তিতে পরীক্ষার কৌশলে সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়া, জার্মানি, আরব আমিরাত, নিউজিল্যান্ডের মতো অনেক দেশ। এমনিতে সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে যুক্তরাষ্ট্রে। 3 মাসেই 88 লাখের বেশি টেস্ট করেছে দেশটি। এখন দিনে পরীক্ষা হচ্ছে 2 লাখ। এ সংখ্যা বাড়িয়ে 20 লাখ করতে চায় ট্রাম্প প্রশাসন। কম টেস্ট নিয়ে সমালোচনার মুখে পড়া যুক্তরাজ্যের লক্ষ্য এ মাসের মধ্যেই প্রতিদিন 2 লাখ নমুনা পরীক্ষা। দেশটিতে 17 লাখ পরীক্ষায় এখন পর্যন্ত করোনা পজিটিভ 2 লাখের বেশি। মার্চে দিনে মাত্র 2000 করোনা পরীক্ষা করার সক্ষমতা ছিল আমাদের। এপ্রিল শেষে এই সংখ্যাটা এখন 1,20,000 হয়েছে। প্রয়োজনের তুলনায় এটা অনেক অপ্রতুল। এই মাসেই দৈনিক 2 লাখ মানুষের করোনা টেস্ট নিশ্চিত করা হবে। ধাপে ধাপে একইভাবে আরও বাড়ানো হবে এর পরিসর। সব দেশেই সরকারিভাবে যে টেস্টে করোনার সংক্রমণ নিশ্চিত করা হয় তা হলো পলিমেরেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর টেস্ট। এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলেও এতে টেস্টের ফল আসতে কয়েকদিন পর্যন্ত সময় লাগে। দ্রুত ফল পাওয়ার জন্য তাই বিভিন্ন দেশে চাহিদা বাড়ছে রক্তের অ্যান্টিবডি বা অ্যান্টিজেনের মাধ্যমে র্যাপিড টেস্টের। করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখা ইতালিতে এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে 25 লাখের মতো। এখন সরকারি উদ্যোগে টেস্টের পাশাপাশি 35 ইউরোতে র্যাপিড টেস্ট করছে দেশটির বেসরকারি ল্যাবগুলো। সবার আগে আমি জানতে চাই যে আমার শরীরে ভাইরাসটি আছে কিনা। এর আগে কারো সংস্পর্শে গিয়ে আরো রোগ ছড়ানোর কারণ হতে চাই না। উপসর্গ না থাকলেও ভাইরাস বহন করছে কিনা অফিসে ঢোকার আগে তা জেনে নেওয়া আমার দায়িত্ব। সহকর্মীরাও এতে নিরাপদ থাকবেন। অবশ্য উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে পর্যাপ্ত অবকাঠামোর অভাবে বাড়ানো যাচ্ছে না পরীক্ষা। ভারতে কিংবা ব্রাজিলের মতো দেশে যে কারণে জনসংখ্যার অনুপাতে টেস্টের পরিমাণ অনেক কম। নুজহাত কামাল, যমুনা নিউজ।
করোনা ঠেকাতে গোটা বিশ্ব অবরুদ্ধ, অথচ রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান করল বেলারুশ। কুচকাওয়াজে অংশ নেয় সেনাদের মধ্যে ছিল না করোনা শিষ্টাচার, এমনকি দর্শকরাও মানেননি সামাজিক দূরত্ব, ন্যূনতম স্বাস্থ্যবিধি। তবে প্রতিবেশী রাশিয়া নীরবেই উদযাপন করল বিজয়ের হীরক জয়ন্তী। করোনা সংকটকালে নিত্য নতুন কীর্তিকলাপ আর মন্তব্যের কারণে হরহামেশাই আলোচনায় বেলারুশের এক নায়ক আলেকজান্ডার লুকাশেঙ্কো। গোটা বিশ্ব যখন মহামারীর বিস্তার ঠেকাতে তৎপর, সে সময় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই মহা ধুমধামে উদযাপন করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের হীরক জয়ন্তী। ৩,০০০ সৈন্যর কুচকাওয়াজে ছিল না করোনা শিষ্টাচার মানার বালাই। এমনকি দর্শক সারিতে বসা প্রবীণ সৈনিক ও তাদের পরিবারও পরেননি মাস্ক, গ্লাভস, ছিল না সামাজিক দূরত্ব। এ সময় বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপনের কারণে আমাদের তীব্র সমালোচনায় মুখর খ্যাপাটে বিভ্রান্ত বিশ্ব। তাদের বলবো, কোনো কিছু যাচাই বাছাই না করে উপসংহারে পৌঁছাবেন না। আমাদের দোষারোপের আগে বেলারুশের সোনালী ঐতিহ্যের কথা ভাবুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সোভিয়েত সেনাদের কাছে আমরা ঋণী। তাদের প্রাপ্য সম্মানটুকু না দেয়া অন্যায়। অথচ প্রতিবেশী ও পরাশক্তি রাশিয়া পুরোপুরি লকডাউন। সীমিত পরিসরে অনেকটা নীরবে উদযাপিত হলো বিজয়ের আনন্দ। অবরুদ্ধ জনতাকে প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিলেন, সুস্থ করোনামুক্ত রাশিয়ায় স্মরণ করা হবে শহীদদের। করোনার এই সংকটকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সোভিয়েত সেনাদের কীর্তি যুগে যুগে স্মরণ করা হবে। তাদের ত্যাগের কারণে বর্তমান প্রজন্ম অটল, ঐক্যবদ্ধ ও আত্মবিশ্বাসী। রুশদের বলবো, আজ সবাই ঘরে অবরুদ্ধ থাকলেও সোভিয়েত হিরোরা সবসময় আমাদের হৃদয়ে আছেন। এ বিশ্বাস নিয়েই রেড স্কোয়ারে পরবর্তীতে আমরা শহীদদের সম্মান জানাবো। অবশ্য ঘরে আটকা রুশদের জন্য সন্ধ্যায় ছিল দারুণ চমক। গোটা রাশিয়ার আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির ঝলকানিতে। বাড়ির জানালা থেকেই তা উপভোগ করেন রুশরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিখ্যাত 10 নম্বর জার্সি দান করলেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। 1986 বিশ্বকাপ জয়ের স্মারকটিতে থাকছে ম্যারাডোনার অটোগ্রাফও। প্রথমে নিলামের কথা ভাবলেও শেষ পর্যন্ত জার্সিটি দেয়া হবে লটারির মাধ্যমে। আর জার্সি জিততে হলে আগ্রহীদের স্বাস্থ্যকর পণ্য, মাস্ক এবং 100 কেজি খাদ্যপণ্য কেনার টাকা দিতে হবে। যারা এই চ্যারিটিতে যুক্ত হবেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী পাবেন ম্যারাডোনার এই জার্সি। লটারি থেকে প্রাপ্ত অর্থ সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তায় বিতরণ করা হবে। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি। অনুশীলনে ফেরার আগে স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-19 পজিটিভ হন তিনি। স্থগিত হয়ে যাওয়া লা লিগার ক্লাবগুলো অনুশীলনে ফিরতে শুরু করেছে, তবে দলীয় নয়, ফুটবলাররা অনুশীলন করতে পারবেন ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মেনে। তার আগে ফুটবলার ও কোচিং স্টাফদের করোনা ভাইরাসের পরীক্ষা করাচ্ছে ক্লাবগুলো। সেই পরীক্ষা দিতে গিয়েই বড় রকমের ধাক্কা খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। উপসর্গ ছাড়াই কোভিড-19 পজিটিভ হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি। এরপর থেকে হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি, তবে সতীর্থ ফুটবলারদের সংস্পর্শে আসেননি লোদি। 2 ফুটবলার করোনা পজিটিভ হওয়ায় জার্মানির ক্লাব ডায়নামো ও ড্রেসডেন ক্লাবের সব ফুটবলারকে 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ। জার্মানিতে 16 মে থেকে মাঠে গড়ানোর কথা দেশটির ঘরোয়া ফুটবল। এর মধ্যে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। তবে দ্বিতীয় স্তরের লিগের দল ডায়নামো ও ড্রেসডেন ক্লাবের 2 ফুটবলার কোভিড-19 পজিটিভ হওয়ায় কোনো ঝুঁকি না নিয়ে সব খেলোয়াড়কে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 17 মে হ্যানোভার 96-এর বিপক্ষে মাঠে নামার কথা ছিল ড্রেসডেনের। এমন পরিস্থিতিতে সেই ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছে লিগ কর্তৃপক্ষ। জার্মানির ঘরোয়া লিগের দলগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 10 ফুটবলার। লকডাউন চলছে ভারত জুড়ে, একই অবস্থা কলকাতাতেও। ফাঁকা রাস্তায় সুযোগ পেলেই ব্যাট বল নিয়ে গলি ক্রিকেটে মেতে ওঠে শিশু কিশোররা। তেমনি একদিন গলি ক্রিকেটে মেতে উঠেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। Flash is something.
করোনা আপডেট প্রেজেন্ট বাই মিস্টার হাইজিন এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।